ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টরস ডিফারেন্ট হলেও ডায়াবেটিসের সাইন্স অ্যান্ড সিমটমস প্রায় সেম এবং ডায়াবেটিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং ডায়াগনস্টিক টেস্ট প্রায় সেম। সো ডায়াগনোসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ডিএম জানাটা খুবই জরুরি। ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারলে ম্যানেজমেন্টটা ইজি হয়ে যায়। টাইপ 1 ডায়াবেটিস মূলত ক্লাসিক সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া সাথে ওয়েট লস থাকে এবং যে মনোজেনিক টাইপের ডায়াবেটিস গুলো আছে সেগুলো মূলত টাইপ 2 ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট এর মতোই প্রেজেন্ট করে অথবা কিছু ফ্যামিলি হিস্ট্রি থাকে সেগুলো নিয়ে আমরা আইডেন্টিফাই করি যে এটা মনোজেনিক ডায়াবেটিস। বাট ইন কন্ট্রাস্ট টাইপ 2 ডায়াবেটিস মূলত অ্যাসিম্পটোমেটিক। এর তেমন কোনো সিমটোমেটিক প্রেজেন্টেশন খুব বেশি থাকে না। এটা মোস্ট অফ দ্য কেসেস ডায়াগনোসিস হয় হচ্ছে ভেরি অ্যাডভান্সড স্টেজে। তখন মূলত পেশেন্ট সিমটোমেটিক হতে পারে অথবা যদি আর্লি স্টেজ হয় সেখানে স্ক্রিনিং অথবা আদার কোনো ডায়াগনস্টিক টেস্ট করতে গিয়ে ধরা পড়ে। সো টাইপ 2 ডায়াবেটিসের মোস্ট কমন ডায়াগনোসিসের ওয়ে হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন অথবা স্ক্রিনিং এ আরবিএসটা বেশি পাওয়া যায় অথবা ফাস্টিং ব্লাড সুগার বেশি পাওয়া যায়। সো টাইপ 2 ডায়াবেটিসে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টই বেশি, বাট ভেরি অ্যাডভান্সড স্টেজে টাইপ 2 ডায়াবেটিস ক্লাসিক্যাল ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসের মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস লাইক ডিকে অর এইচএইচএস হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। তবে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে কোনো ইনফেকশন অথবা ইনসুলিন এক্সোজেনাস ইনসুলিন অ্যাবসেন্ট থাকে, হাই ব্লাড সুগার থাকে সেক্ষেত্রে এইচএইচএস এর মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করে এবং যদি অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এর মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া এবং কমপ্লিকেশনস নিয়ে প্রেজেন্ট করলে ডায়াবেটিস ডায়াগনোসিস খুবই সহজ। বাট যদি অ্যাসিম্পটোমেটিক থাকে সে সকল পেশেন্টদের ক্ষেত্রে ডায়াবেটিস ডায়াগনোসিস নিয়ে কিছু ডাইলেমা হয়। তবে সেক্ষেত্রে আমাদেরকে কিছু রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে। যদি আমরা কিছু রিস্ক ফ্যাক্টর সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের ডায়াবেটিস ডায়াগনোসিসটা ইজিয়ার হবে। সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া ক্লাসিক্যাল ফিচার্স এগুলো: পলিউরিয়া, নক্সুরিয়া, থার্স্ট, ড্রাই মাউথ, পলিডিপসিয়া, টায়ার্ডনেস, ফ্যাটিগ, লেথার্জি, চেঞ্জ ইন ওয়েট, ইউজুয়ালি ওয়েট লস, ব্লারিং অফ ভিশন। Genital candidiasis presented as pruritus vulva balanitis, nausea and headache, hyperphagia, predilection for sweet foods, mood change, irritability, difficulty in concentrating, apathy. যেটা বললাম টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি কিছু রিস্ক ফ্যাক্টর আমরা জেনে নেই তখন তাদেরকে আমরা স্ক্রিনিং করতে পারবো। সো টাইপ 2 ডায়াবেটিস আর্লি ডায়াগনোসিস এবং ইভালুয়েট করা পসিবল হবে। সো এই রিস্ক ফ্যাক্টরগুলো অর্থাৎ কাদেরকে আমরা স্ক্রিনিং করব: adults with overweight or obesity, BMI 23 or more kg per meter square in an individuals of Asian ancestry who have one or more of the following risk factors. অর্থাৎ কোনো অ্যাডাল্ট অথবা ওভারওয়েট যাদের BMI 23 অথবা তার বেশি যদি এশিয়ান অ্যানসেস্ট্রি হয় তাদের যদি একটা রিস্ক ফ্যাক্টর অথবা তার বেশি ফলোইং রিস্ক ফ্যাক্টর থাকে তাদেরকে আমরা স্ক্রিনিং করব। তো এখন এখানে BMI 23 কেজি পার মিটার স্কয়ার বলার কারণ হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়ালি জেনে এসেছি 25 কেজি পার মিটার স্কয়ার ইস ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজড, বাট যেহেতু ডিফারেন্ট অ্যানসেস্ট্রি এথনিক গ্রুপসে ওয়েট, BMI, হাইট এগুলা ভ্যারি করে। সেক্ষেত্রে এই এশিয়ানদের ক্ষেত্রে আমরা একটা কাট অফ ভ্যালু ইন্টারন্যাশনালি রিকগনাইজড বলতে হয়। সেটা হচ্ছে 23 কেজি পার মিটার স্কয়ার, যেটা বেশি হলে আমরা ওভারওয়েট অর ওবেসিটি বলবো। তো যে রিস্ক ফ্যাক্টর গুলোর কথা বললাম সেই রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে: ফার্স্ট ডিগ্রি রিলেটিভ উইথ ডায়াবেটিস, হাই রিস্ক রেস, ইথনিসিটি অ্যান্ড অ্যানসেস্ট্রি, হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, hypertension or on therapy for hypertension, HDL cholesterol level less than 30 mg per deciliter and or TG level more than 250 mg per deciliter,
individuals with polycystic ovary syndrome, physical inactivity, conditions associated with insulin resistance like severe obesity, acanthosis nigricans, MASLD, metabolic dysfunction associated steatotic liver disease. সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে পিপল উইথ প্রিডায়াবেটিস শুড বি টেস্টেড ইয়ারলি, যাদের প্রিডায়াবেটিস থাকবে প্রতি বছর একবার করে। পিপল হু আর ডায়াগনোজড উইথ জিডিএম অ্যাটলিস্ট এভরি 1 to 3 years, যাদের জিডিএম ছিল তাদের কমপক্ষে 1 থেকে 3 বছরে একবার। ফর অল আদার পিপল, উপরের 3 ক্যাটাগরি বাদ দিয়ে টেস্টিং শুড বিগিন অ্যাট এজ 35 years। জেনারেল পপুলেশনের ক্ষেত্রে যাদের আদার কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাদের 35 বছর বয়সে স্ক্রিনিং শুরু করতে হবে। এখন আমরা তো আগে জানতাম যে 40 বছর অথবা তার বেশি হলে স্ক্রিনিং শুরু করতে হয়, বাট এই বয়সটা এজটা এখন 35-এ করে নিয়ে আসা হয়েছে। এর কারণ হচ্ছে যে এখন লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ডায়েট, স্ট্রেস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সার্কাডিয়ান রিদম অল্টারেশন এটসেট্রার কারণে মেটাবলিক ডিসরেগুলেশনটা এখন অনেক বেশি হয়। আর এই মেটাবলিক ডিসরেগুলেশনটা যদি বেশি হয় আর্লি এজে, সেক্ষেত্রে আর্লিয়ার ডায়াবেটিস ডায়াগনোসিস করলে কমপ্লিকেশন প্রিভেন্ট করা পসিবল। ইফ রেজাল্টস আর নরমাল, এই প্রিভিয়াস 4টা রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে প্রথম যদি ওজিডিটি করা হয় এবং রেজাল্টটা যদি নরমাল থাকে, টেস্টিং শুড বি রিপিটেড অ্যাট এ মিনিমাম অফ 3 year ইন্টারভ্যালস। যদি ইনিশিয়াল টেস্ট নরমাল থাকে, নরমাল ইন্ডিভিজুয়াল বাট 35 ইয়ার্স, তাদের ক্ষেত্রেও 3 বছর পর পর ওজিডিটি করতে হবে অথবা ডায়াগনস্টিক টেস্টগুলো করতে হবে। সো ডায়াগনস্টিক টেস্টগুলো কি কি? HbA1c, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আপনার 75 গ্রাম গ্লুকোজ অ্যান্ড র্যান্ডম প্লাজমা গ্লুকোজ। HbA1c, HbA1c মূলত গ্লাইকেটেড হিমোগ্লোবিন, ব্লাড গ্লুকোজ হিমোগ্লোবিন এর সাথে একটি কোভ্যালেন্ট বন্ড দিয়ে অ্যাটাচড থাকে। ব্লাড গ্লুকোজ লেভেল যেমন থাকে, গ্লাইকেটেড হিমোগ্লোবিন লেভেল প্রায় সেরকমই থাকে। এবং HbA1c মূলত একটা আরবিসির যেরকম লাইফ স্প্যান, সেই লাইফ স্প্যান কে ইন্ডিকেট করে। সেই লাইফ স্প্যান বরাবর হিমোগ্লোবিন গ্লুকোজ লেভেল কেমন ছিল সেটাকেই ইন্ডিকেট করে। এখন A1c টেস্ট ইজ দ্য প্রাইমারি টুল ফর অ্যাসেসিং গ্লাইসেমিক স্ট্যাটাস। এই 3 মাস ধরে গ্লাইসেমিক স্ট্যাটাস কেমন ছিল সেটাই ইন্ডিকেট করে HbA1c। A1c reflects average glycemia over approximately 2 to 3 months, more heavily affected by recent blood glucose exposure, especially the month before measurement. HbA1c মূলত 2 থেকে 3 মাসের একটা এভারেজ গ্লাইসেমিয়া ইন্ডিকেট করে। তবে সবচেয়ে বেশি এফেক্টেড হয় যখন মেজার করা হলো ব্লাড গ্লুকোজ তার ঠিক আগের মাসের গ্লাইসেমিয়া কেমন ছিল সেটা দ্বারা। ইট ইজ স্ট্রংলি লিঙ্কড টু ডায়াবেটিস কমপ্লিকেশনস। এখন যেহেতু 3 থেকে 4 মাসের একটি গড় ব্লাড গ্লুকোজ ভ্যালু দিচ্ছে, সো এই 3 থেকে 4 মাসের ব্লাড গ্লুকোজ ভ্যালু কেমন ছিল এবং এই 3 থেকে 4 মাসের ব্লাড গ্লুকোজ ভ্যালু যদি বেশি থাকে তাহলে তার কমপ্লিকেশন ডেভেলপ করার রিস্ক কেমন, অথবা যদি কন্ট্রোল থাকে তাহলে কমপ্লিকেশন ডেভেলপ করার চান্স কম। সো HbA1c মূলত যতটা না ব্লাড গ্লুকোজের এভারেজ ব্লাড গ্লুকোজ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে হেল্প করে, তার চেয়ে বেশি হেল্প করে কমপ্লিকেশন প্রেডিকশন, কোন পেশেন্টের কমপ্লিকেশন বেশি ডেভেলপ করবে। ফ্রিকোয়েন্সি অফ HbA1c টেস্টিং twice a year if individuals achieve and maintain glucose levels within their target range. যদি কোনো পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল থাকে, টার্গেট রেঞ্জের মধ্যে থাকে, তাহলে টুয়াইস ইয়ার, বছরে 2 বার, বাট এভরি 3 মান্থলি, কিন্তু প্রতি 3 মাস পর পর, অর্থাৎ প্রায় বছরে 4 বার টেস্ট করতে হবে। ইফ লেস স্টেবল ব্লাড গ্লুকোজ উইথ ইন্টেন্সিভ কেয়ার প্ল্যানস, ব্লাড গ্লুকোজ যাদের ভ্যারি করে, সাথে তাদের ইন্টেন্সিভ কেয়ার প্ল্যানস দরকার কমপ্লিকেশন অথবা আদার কজে। দোজ নট মিটিং দেয়ার ট্রিটমেন্ট গোলস, যাদের ট্রিটমেন্ট গোল ফুলফিল হচ্ছে না, এই 2 কেসে শুধুমাত্র 3 মাস পর পর HbA1c টেস্ট করতে হবে, অর্থাৎ বছরে 4 বার। HbA1c টেস্টটা ভেরি সেনসিটিভ টেস্ট। এটি শুধুমাত্র স্ট্যান্ডার্ডাইজড ল্যাব থেকে রেফারেন্স অ্যাসে দিয়ে এটাকে ইন্টারপ্রিট করতে হবে, নাহলে HbA1c রিপোর্ট খুব বেশি ভ্যালিড হবে না। The rate of formation of HbA1c is directly proportional to ambient blood glucose concentration.
একটু আগেই যেটা বললাম ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যেরকম থাকবে HbA1c এর কনসেন্ট্রেশনও সেরকম হবে, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। A rise of 11 millimole per mole in HbA1c corresponds to an approximate average increase of 2 millimole per liter in blood sugar. যদি HbA1c 11 মিলিমোল পার মোল বাড়ে তাহলে অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ বাড়বে 2 মিলিমোল পার লিটার। Factors that affect hemoglobin or red blood cells may affect A1c. যেহেতু হিমোগ্লোবিন গ্লাইকেটেড হিমোগ্লোবিন, HbA1c হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন, সো হিমোগ্লোবিন অথবা রেড সেল টার্নওভার যেখানে হ্যাম্পার হয় সেখানে A1c ও মেজারমেন্ট হ্যাম্পার হবে। So conditions that affect red blood cell turnover, we all know hemolytic anemia and other anemias, B6PD deficiency, recent blood transfusion, erythropoiesis stimulating agents, end-stage kidney disease, pregnancy. A1c cannot be measured in some hemoglobinopathies like sickle cell anemia and other homozygous hemoglobin disease, HIV, and liver cirrhosis. Conversion units, HbA1c মিলিমোল পার্সেন্টেজ থেকে মিলিমোলে কনভার্ট করার একটা সিম্পল ইকুয়েশন এখানে দেখানো হয়েছে। অনেক সময় রিপোর্টে মিলিমোল পার মোল থাকে অথবা পার্সেন্টেজ হিসেবে দেয়া থাকে, সেক্ষেত্রে যদি ইউনিট কনভার্ট করবার দরকার হয় এই ইকুয়েশন ইউজ করে আমরা কনভার্ট করতে পারবো। এস্টিমেটেড ব্লাড গ্লুকোজ এন্ড HbA1c, যেহেতু আমরা বললাম যে HbA1c একটা অ্যাভারেজ গ্লাইসেমিয়া ইন্ডিকেট করে, সো যদি আমি 3 মাস পরে HbA1c 7% পাই সেক্ষেত্রে তার এভারেজ কত ব্লাড গ্লুকোজ থাকতে পারে আমরা ধারণা করব, সেটা বোঝানো হয়েছে এবং এখানে এটা বের করার একটা স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা দেয়া হয়েছে। দেখুন যদি HbA1c 7 থাকে, এস্টিমেটেড এভারেজ ব্লাড গ্লুকোজ 8.6, 10 থাকলে এভারেজ ব্লাড গ্লুকোজ 13.4, 12 থাকলে 16.5। এটা হচ্ছে ক্যালকুলেটেড, বাট এরকম নাও হতে পারে। তার উদাহরণ দেখুন, a 45 years old male diabetic patient came to you with the following test reports: fasting blood sugar 16, 2 hours after breakfast 26, but HbA1c 8.5%. এটা পসিবল। দেখুন আমরা একটু আগেই দেখে আসলাম HbA1c হেভিলি এফেক্টেড হয় যখন HbA1c মেজার করব তার জাস্ট আগের মাসের যে ব্লাড গ্লুকোজ কেমন ছিল, টোটাল মাসের ব্লাড গ্লুকোজটা কেমন ছিল সেটা দিয়ে আমরা HbA1c এর একটা ভালো ইফেক্ট পড়ে এর উপরে। সো এখন মনে করলাম এই পেশেন্টের ক্ষেত্রে ব্লাড সুগার ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট হাই, এটা হয়তো গত 2 থেকে 3 দিন ধরে হাই, গত 2 থেকে 3 দিন ধরে সে মেডিকেশন নেয় না, বাট তার আগের যে 25 থেকে 27 দিন ছিল তখন তার ব্লাড সুগার কন্ট্রোল ছিল। সো এই হাই ব্লাড সুগার HbA1c এর উপরে এখনো ইফেক্ট ফেলতে পারেনি, যে কারণে HbA1c টা এখনো মোটামুটি কন্ট্রোলড আছে। এই ফাস্টিং এন্ড 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্লাড গ্লুকোজ যদি আরো 15-20 দিন হাই থাকে তখন তার HbA1c অবশ্যই বাড়তে বাধ্য। A1c for screening and diagnosis of diabetes. A1c has several advantages compared with fasting plasma glucose and OGTT. ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং OGTT এর তুলনায় HbA1c এর কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো হচ্ছে গ্রেটার কনভিনিয়েন্স, যে কোনো সময় করা যায়, ফাস্টিং ইজ নট রিকোয়ার্ড, গ্রেটার প্রি অ্যানালাইটিক স্টেবিলিটি, ব্লাডটা নিয়ে রেখে দিলাম, ব্লাড প্লাজমা যাই হোক এর স্টেবিলিটিটা বেটার, fewer day-to-day perturbations during stress, changes in nutrition or illness, অর্থাৎ স্ট্রেস, ইলনেস এটসেট্রা দ্বারা HbA1c দ্রুতই চেঞ্জ হয়ে যায় না, যেটা আমরা একটু আগেই দেখলাম। ডে টু ডে ভেরিয়েশনের কারণেও HbA1c খুব বেশি চেঞ্জ হবে না। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বহুল ব্যবহৃত টেস্ট। তো প্রিপারেশন বিফোর দ্য টেস্ট, এই টেস্টটি করবার পূর্বে কি কি প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে একটু বলবো। আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days, fasted overnight for at least 8 hours, rest for 30 minutes, remain seated for the duration of the test with no smoking. মানে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট বলতে আমরা কি বুঝি এবং ফাস্টেড ওভারনাইট কেন প্রয়োজন, আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট কি এবং এটা কেন প্রয়োজন সে সম্পর্কে একটু জেনে নেই।
People should follow a mixed eating pattern with at least 150 gram of carbohydrates on the 3 days prior to OGTT. OGTT করার প্রিভিয়াস 3 দিন পেশেন্টকে গাইডলাইন দিতে হবে, বলে দিতে হবে কমপক্ষে এই পরিমাণে কার্বোহাইড্রেট খেতে হবে এবং সেটা কার্বোহাইড্রেট এর সাথে আদার যে মিল্ক আর নিউট্রিয়েন্ট গুলো থাকবে সেগুলোও খেতে হবে। এখন এই 150 গ্রামই কেন খেতে হবে? কনফার্ম করতে হবে। কমপক্ষে 150 গ্রাম কেন? Antecedent carbohydrate restriction in the days prior to OGTT can falsely elevate post-challenge glucose levels, potentially resulting in a false positive OGTT. যদি কোনো পেশেন্টকে আপনি বলেন যে আপনার খুব সম্ভবত ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিসের জন্য এই টেস্টগুলো করতে হবে। পেশেন্ট স্বাভাবিকভাবেই 2 থেকে 3 দিন খাওয়া-দাওয়া কমিয়ে দিতে পারে, কমিয়ে দিয়ে টেস্ট করবার জন্য আসতে পারে। যদি এরকম হয় সেক্ষেত্রে পেশেন্টের ইনসুলিন সিক্রেশন কমে যাবে এবং সাডেন যদি চ্যালেঞ্জ দেওয়া হয় তাহলেও ব্লাড সুগার হাই চলে আসতে পারে। ওজিটি এর সময় 75 গ্রাম গ্লুকোজ কমপক্ষে 300 থেকে 400 ml ওয়াটার এর সাথে মিক্স করে খেতে হবে। আর এই গ্লুকোজ ড্রিংকটা উইদিন 5 মিনিটস কমপ্লিট করতে হবে। এরপরে একটা ফাস্টিং স্যাম্পল আগেই নিয়ে রাখতে হবে। এরপরে 2 ঘন্টা পেশেন্ট বসে থাকবে, স্মোক করা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। 2 ঘন্টা পরে ব্লাড স্যাম্পল নিতে হবে। Use of fasting plasma glucose or 2-hour plasma glucose for screening and diagnosis. If person has classic hyperglycemic symptoms or present with hyperglycemic crisis, measurement of RBS is sufficient to diagnose diabetes. আমরা একটু আগেই দেখে এসেছি, যদি পেশেন্টের হাইপারগ্লাইসেমিক সিম্পটম থাকে অথবা হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস থাকে, র‍্যান্ডম প্লাজমা গ্লুকোজ দিয়েই আমরা ডায়াগনোসিস করতে পারবো ডায়াবেটিস। However, A1C measurement is important to determine the chronicity of hyperglycemia. কিন্তু সেক্ষেত্রে HbA1c-ও করতে হবে। HbA1c করে আমরা HbA1c করে হাইপারগ্লাইসেমিয়ার ক্রনিসিটিটা এস্টাবলিশ করতে পারবো। অর্থাৎ ক্রনিক লম্বা সময় ধরে তার ব্লাড সুগারটা বেশি আছে সেটা আমরা এস্টাবলিশ করতে পারবো। However, in an individual without symptoms, যদি সিম্পটম না থাকে তখন আমাদেরকে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ আর ওজিটিটি করে স্ক্রিনিং করে কনফার্ম করতে হবে। In non-pregnant individuals, fasting plasma glucose or A1C is typically preferred for routine screening due to the ease of administration. নন-প্রেগন্যান্ট ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অথবা A1C করাটা ইজিয়ার স্ক্রিনিং টেস্ট, কারণ এটা টেস্টটা করা ইজি, কোনো এক্সট্রা প্রিপারেশন এর দরকার হয় না। But OGTT testing protocol diagnoses more diabetes than the other two tests and is preferentially recommended for screening for some conditions like cystic fibrosis related diabetes or post-transplantation diabetes mellitus. OGTT protocol এর জন্য ডেফিনিট প্রিপারেশন নিতে হয় এবং এটা যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অথবা A1C এর চেয়ে ডায়াবেটিস বেশি ডায়াগনোসিস করে এবং প্রিফারেন্সিয়ালি রিকমেন্ড করা হয় এই ওজিটিটিটা সিস্টিক ফাইব্রোসিস রিলেটেড ডায়াবেটিস আর পোস্ট ট্রান্সপ্লান্টেশন ট্রান্সপ্লান্টেশন ডায়াবেটিস মেলাইটিস এর ক্ষেত্রে। In the absence of classic hyperglycemic symptoms, repeat testing is required to confirm the diagnosis regardless of the test used. যদি ক্লাসিক হাইপারগ্লাইসেমিক সাইন সিম্পটম না থাকে তাহলে রিপিট টেস্টিং অর্থাৎ দুটো টেস্ট ভ্যালু যদি ডায়াবেটিস বলে তাহলে সেটা কনফার্ম ডায়াবেটিস। A1C এবং ব্লাড গ্লুকোজ এর কিছু কম্প্যারিজন দেখানো হয়েছে, যে কম্প্যারিজন এবং ডিফারেন্ট প্যারামিটারসে কোনটা বেটার। সেক্ষেত্রে কস্ট, টাইম ফ্রেম অফ হাইপারগ্লাইসেমিয়া, প্রিঅ্যানালাইটিক স্টেবিলিটি, স্যাম্পল, fasting, within person variability, acute factors that can affect levels, other individual factors and test interferences. এই ডিফারেন্ট যে প্যারামিটারগুলো ইউজ করা হয়, প্যারামিটারগুলো ইউজ করে দেখা হয় HbA1c বেটার টেস্ট করার জন্য কনভিনিয়েন্ট, confirming diabetes. Unless there is a clear diagnosis, confirmation is necessary to establish the diagnosis. যদি ক্লিয়ার কাট হাইপারগ্লাইসেমিক সাইন সিম্পটম না থাকে তাহলে ডায়াগনোসিস করার ক্ষেত্রে অবশ্যই কনফার্ম করতে হবে, কনফার্মেশন টেস্ট লাগবে। দিস ক্যান বি অ্যাকমপ্লিশড বাই টু অ্যাবনর্মাল স্ক্রিনিং টেস্ট রেজাল্টস।
এইটার জন্য ২ টা অ্যাবনরমাল টেস্ট রেজাল্ট লাগবে, মেজার্ড আইদার এট দ্য সেম টাইম অর টু ডিফারেন্ট টাইম পয়েন্টস। একই সময়ে ২ টা টেস্ট হতে হবে অথবা ২ টা ডিফারেন্ট টাইম পয়েন্টে হলেও চলবে। If using samples at two different time points, it is recommended that যদি কোনো ২ টা টেস্ট ডিফারেন্ট সময়ে করা হয়, then the second test, which may be either a repeat of the initial test or a different test, be performed in a timely manner. অর্থাৎ যদি ২ টা ভিন্ন সময়ে করা হয়, তাহলে যে ২ টা ভিন্ন টেস্ট করা হলো, এটা যে ১ম মাসে টেস্ট করা হয়েছিল অথবা পরে যে টেস্টটা করা হলো, একই টেস্ট হতে পারে অথবা ডিফারেন্ট টেস্ট হতে পারে। তবে এটা টাইমলি ম্যানারে সাথেই করতে হবে। অর্থাৎ একটা টেস্ট ১ মাস আগে করেছেন, আরেকটা টেস্ট ২ মাস পরে করলেন। এরকম হলে ইন্টারপ্রিট করা টাফ। কারণ পেশেন্টের মেটাবলিক যে ফিচার গুলা আছে সেগুলা এই টাইম পিরিয়ডের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, if the A1C is 7% and a repeat result is 6.8%, the diagnosis of diabetes is confirmed. বাট এই ২ টা টেস্ট অবশ্যই প্রম্পটলি as early as possible যেন মেটাবলিক ফিচার গুলো আছে চেঞ্জ না হয়ে যায়, এরকম টাইম পিরিয়ডের মধ্যে করে ফেলতে হবে। Two different tests, both having results above the diagnostic threshold, when collected at same time or at two different time points, would also confirm the diagnosis. অর্থাৎ ২ টা ডিফারেন্ট টেস্ট যদি ভিন্ন সময়ে অথবা একই সময়েও করা হয়, বাট তাদের থ্রেশহোল্ড যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার উপরে থাকে, তাহলে ডায়াগনোসিস কনফার্ম। If A1C is more than 6.5% and fasting blood sugar more than or 7 millimole, then diagnosis confirmed. On the other hand, if an individual has discordant results from two different tests, অপরপক্ষে যদি কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়ালের ২ টা ডিফারেন্ট টেস্টই ডিসকর্ডেন্ট রেজাল্ট দেখায়, একটা ডায়াবেটিক একটা নন ডায়াবেটিক এরকম ডিসকর্ডেন্ট হয়, then the test result that is above the diagnostic cut point should be repeated. তাহলে যে টেস্ট রেজাল্টটা ডায়াগনস্টিক কাট পয়েন্টের বেশি ছিল সেটাকেই রিপিট করতে হবে, with careful consideration of factors that may affect measured A1C or glucose levels. The diagnosis is made based on the confirmatory screening test, যেটা সেই confirmatory screening test দিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। For example, if an individual meets the diabetes criteria of A1C, যদি কোনো পেশেন্টের A1C ডায়াবেটিস ক্রাইটেরিয়াতে পড়ে যায়, অর্থাৎ টু টেস্ট রেজাল্ট 6.5% অর মোর হয়, বাট নট ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 7 এর নিচে, দ্যাট পারসন শুড নেভারদিলেস বি কনসিডার্ড টু হ্যাভ ডায়াবেটিস। তাহলে যদি কোনো ইন্ডিভিজুয়ালের ২ টা A1C ভ্যালু ডায়াবেটিস রেঞ্জে হয়, 6.5% অর মোর হয়, বাট ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 7 এর কম, নরমাল। সো এর পরেও পেশেন্টটাকে ডায়াবেটিকই বলতে হবে, কারণ ২ টা A1C টেস্ট রেজাল্ট হলেই তাকে আমরা অ্যাবনরমাল বলবো। If individuals have test results near the margins of the diagnostic threshold, educate the individual about the onset of possible hyperglycemic symptoms and repeat the test in 3 to 6 months. অর্থাৎ যদি কোনো পেশেন্টের টেস্ট রেজাল্ট ডায়াগনস্টিক থ্রেশহোল্ডের কাছাকাছি হয়, তাহলে তাকে হাইপারগ্লাইসেমিক সিম্পটম সম্পর্কে অ্যালার্ট করে দিতে হবে এবং তাকে ৩ থেকে ৬ মাসের মধ্যে একটা রিপিট টেস্টিং করে দেখা করতে বলতে হবে। Consistent and substantial discordance between glucose values and A1C test results should prompt additional follow-up to determine that যদি কোনো পেশেন্টের A1C এবং ব্লাড গ্লুকোজ ভ্যালু সবসময় ডিসকর্ডেন্ট রেজাল্ট আসে, তাহলে তাকে ফলো আপ করতে হবে। The underlying reason for the discrepancy, এই ডিসক্রিপেন্সি হলো তার আন্ডারলাইং কোনো রিজন আছে কিনা, ইনক্লুডিং ইভালুয়েশন ফর দ্য পসিবিলিটি অফ এ প্রবলেম অর ইন্টারফারেন্স উইথ আইদার টেস্ট। কোনো যে ২ টা টেস্ট ইউজ করা হলো, A1C এবং গ্লুকোজ টেস্টের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা অথবা ইন্টারফেয়ারেন্স হচ্ছে কিনা কোনো কিছু দিয়ে, সেটা ইভালুয়েট করতে হবে। whether it has clinical implications for the individual, এই ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কোনো ইমপ্লিকেশনস আছে কিনা এই ডিসকর্ডেন্ট টেস্ট রেজাল্টের। In addition, consider other biomarkers. এর সাথে আদার কিছু বায়োমার্কার টেস্ট করা যেতে পারে, লাইক ফ্রুক্টোসামাইন টেস্ট অ্যান্ড গ্লাইকেটেড
অ্যালবুমিন টেস্ট। ডিফারেন্সিয়েটিং টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডিএম। টাইপ 1 এবং টাইপ 2 ডিএম এর যে আমরা পার্থক্য পড়ে এসেছি 5th ইয়ারে, পার্থক্যটা মূলত এরকমই। এখানে জাস্ট একটু ভিন্ন অ্যাপ্রোচে লেখা হয়েছে। এইজ 35 এর কম হলে টাইপ 1 হওয়ার পসিবিলিটি বেশি। সাথে অটোইমিউনিটির যদি হিস্ট্রি থাকে তাহলেও টাইপ 1 এর ফেভারে যাবে। বডি হ্যাবিটাস, বিএমআই ইন্টারন্যাশনাল 25 কেজি, এশিয়ানদের ক্ষেত্রে 23 কেজি পার মিটার স্কয়ার হলে টাইপ 1 এর দিকে যাবে, ফেভারে যাবে। ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 1 ডায়াবেটিস থাকলে টাইপ 1 ডায়াবেটিসের ফেভারে যাবে। কন্ট্রোল, যদি নন ইনসুলিন থেরাপিতে কন্ট্রোল হয় তাহলে টাইপ 2, আর ইনসুলিন থেরাপিতেই কন্ট্রোল হচ্ছে তাহলে টাইপ 1। কোমরবিডিটিস, যদি কোনো পেশেন্টের ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর অথবা এই টাইপের কোনো ড্রাগ দিয়ে ট্রিট করা হয় তাহলে সেটা অটোইমিউন টাইপ 1 ডায়াবেটিস এদিকে ফেভার করবে। Prediabetes. Prediabetes is defined as the presence of impaired fasting glucose and or IGT and or A1C 5.7 to 6.4. এখন দেখুন এখানে তিনটি টার্ম ইউজ করা হয়েছে, IFG impaired fasting glucose, impaired glucose tolerance আর HbA1c ভ্যালু 5.7 থেকে 6.4%। প্রিভিয়াসলি এই IFG IGT এই দুটোকে সেপারেট টার্ম হিসেবে বলা হতো, বাট এখন এটাকে প্রিডায়াবেটিসের ভিতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সুবিধা হচ্ছে যদি কোনো পেশেন্টের অনলি আইএফজি, অনলি আইজিটি আর A1C তাকে আমরা ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করতে হতো। কিন্তু সেক্ষেত্রে যদি A1C প্রিডায়াবেটিক রেঞ্জে হয় তার জন্য ডেফিনিট কোনো টার্ম নেই। সো এই ঝামেলা দূর করার জন্য এই তিনটি টার্মকেই প্রিডায়াবেটিসের আন্ডারে নিয়ে আসা। As prediabetes is an intermediate state between DM and normoglycemia, it is a significant risk factor for progression to DM and cardiovascular disease and other cardiometabolic outcomes. যেহেতু প্রিডায়াবেটিস একটি নরমাল এবং ডায়াবেটিসের মধ্যে ইন্টারমিডিয়ারি কন্ডিশন এবং এখানে এটা থেকে ডায়াবেটিসে কনভার্ট হওয়া এবং কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ এন্ড আদার কার্ডিওমেটাবলিক ডিজিজ হওয়ার রিস্ক বেড়ে যায়। দেখুন সেই কন্ডিশনগুলো হচ্ছে প্রিডায়াবেটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অবেসিটি, ডিসলিপিডিমিয়া, উইথ হাই টিজি অর লো এইচডিএল অ্যান্ড হাইপারটেনশন। তাহলে অবেসিটি, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন এগুলোর রিস্ক বেড়ে যায়। যেহেতু এগুলোর রিস্ক বেড়ে যায় আর এই অবেসিটি, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন হচ্ছে ডিফারেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর। সো যখনই প্রিডায়াবেটিস ধরা পড়বে পেশেন্টকে প্রম্পটলি কম্প্রিহেন্সিভ স্ক্রিনিং করতে হবে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর এর জন্য। এখানে প্রিডায়াবেটিস থেকে ডায়াবেটিসের কনভার্সন রেট দেখানো হয়েছে। যার HbA1c 5.5 থেকে 6%, তাদের কনভার্সন রেটটা 5 বছরে 9 থেকে 25%, অর্থাৎ প্রায় 9 থেকে 25 ভাগ প্রিডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিসে কনভার্সন হয় যাদের A1c 5 থেকে 6, আর যাদের 6 থেকে 6.5 তাদের 5 বছরে 25 থেকে 50% টাইপ 2 ডিএমএ কনভার্ট হয়ে যায়। ডায়াগনোসিস অফ প্রিডায়াবেটিস। A1C value 5.7 to 6.4% or fasting plasma glucose 5.6 to 6.9% millimole per liter and pure plasma glucose during 75 gram glucose 7.8 to 11 millimole per liter. এখানে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এডিএ গাইডলাইন অনুযায়ী 5.6 লোয়ার কাট ভ্যালু এবং অ্যাকর্ডিং টু WHO লোয়ার কাট ভ্যালু 6.1। সো এই যে ডিসপ্যারিটির কারণগুলো হচ্ছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর যে কাট ভ্যালু সেখান থেকে দেখা গেছে যে পেশেন্টের 5.6 থেকে প্রিডায়াবেটিস ধরা হলে এটা ডায়াবেটিস কনভার্সন রেটটা কন্ট্রোল করা ডায়াবেটিস কন্ট্রোল করার মাধ্যমে কনভার্সন রেটটা প্রিভেন্ট করা পসিবল, আরো বেশি পসিবল হয় এবং পেশেন্টকে অ্যাওয়ার করে ম্যানেজ করা পসিবল হয়। সো এডিএ এই A1C ফাস্টিং প্লাজমা গ্লুকোজ ভ্যালু WHO এর চেয়ে বেশি লোয়ার করে দিয়েছে। বাট WHO যে 6.1 টু 6.9 বলেছে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড গাইডলাইন, স্ট্যান্ডার্ডাইজড, বাট আরো বেশি স্ট্রিক্ট কন্ট্রোল
প্রি-ডায়াবেটিস ডিটারমাইন করা, প্রি-ডায়াবেটিক পেশেন্টকে সতর্ক করা অথবা ডায়াবেটিক মডিফিকেশন দিয়ে দেওয়া ডায়েটে, এ সকল করলে ডায়াবেটিস প্রিভেনশন করা পসিবল হয়। প্রি-ডায়াবেটিক রেঞ্জেই বেশি দিন থাকবে আরো পেশেন্টটা। সো যত আর্লি অ্যাভয়েড করা যাবে পেশেন্টকে, ডায়াবেটিস কনভার্সন রেটটা তত কম হবে। এজন্যই কাট ভ্যালুটা লোয়ার করে দেওয়া। Diagnosis of diabetes. Other cut value A1C 6.5% or more, fasting plasma glucose 7 millimole or more, 2-hour plasma glucose 11.1 or more, and classic symptoms of hyperglycemia or hyperglycemic crisis with RBS, random blood glucose 11.1 millimole or more. যদি ক্লাসিক হাইপারগ্লাইসেমিক সাইন সিম্পটম থাকে তাহলে 11.1 মিলিমোল যদি আরবিএস থাকে তাহলে সেটাও ডায়াগনস্টিক। এখন এই ডায়াবেটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে আমি ইন জেনারেল আর দুটো কথা বলবো। যদি কোনো পেশেন্টের ক্লাসিক সাইন সিম্পটম থাকে তাহলে র‍্যান্ডম প্লাজমা গ্লুকোজ দিয়ে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। যদি ক্লাসিক সাইন সিম্পটম না থাকে তাহলে অবশ্যই দুটো টেস্ট করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো পেশেন্টের ব্লাড গ্লুকোজ 15.4 নিয়ে আসে অথবা 16.7 এরকম ব্লাড গ্লুকোজ ভ্যালু নিয়ে আসে, এই সকল ক্ষেত্রে আমরা প্রথমেই তাদেরকে ক্লাসিক সাইন সিম্পটম অফ হাইপারগ্লাইসেমিয়া আছে কিনা আস্ক করব। যদি ক্লাসিক সাইন সিম্পটম থাকে তাহলে এই র‍্যান্ডম ব্লাড গ্লুকোজটাই ডায়াগনস্টিক। বাট যদি ক্লাসিক সাইন সিম্পটম না থাকে তাহলে অবশ্যই তাকে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ওসিটিটি, HbA1c টেস্ট করতে হবে অথবা করে যদি আমরা একটি র‍্যান্ডম প্লাজমা গ্লুকোজ অ্যাবনরমাল পেলাম, সাথে আরো একটি যদি অ্যাবনরমাল পাই তাহলেও আমরা বলতে পারবো যে এটা ডায়াগনস্টিক। বাট এখানে A1c সবসময় আমরা করব, সাথে আরো একটা ডায়াগনস্টিক টেস্ট করব A1c টা ক্রনিসিটি এস্টাবলিশ করবার জন্য এবং কমপ্লিকেশন দেখবার জন্য। বাট কোনো পেশেন্ট যদি র‍্যান্ডম প্লাজমা গ্লুকোজ 23-24 নিয়ে আসে, তার কোনো সাইন সিম্পটম নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে আবার ফার্দার ওজিটিটি করতে যাব না। কারণ 23-24 ব্লাড গ্লুকোজ যদি 23 অথবা 24 মিলিমোল হয় তাহলে এটা মোটামুটি আনইকুইভোকাল হাইপারগ্লাইসেমিয়া ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি HbA1c ভ্যালু এবং পেশেন্টের ডায়াগনোসিস এটা এবং ম্যানেজমেন্টের জন্য ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার ব্লাড গ্লুকোজ ভ্যালু করব অথবা একটা ডায়াবেটিক চার্ট মেইনটেইন করতে বলবো ম্যানেজমেন্ট পারপাসে। সো যদি ব্লাড গ্লুকোজ ভ্যালু আনইকুইভোকালি হাই হয় সেক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট আর ফার্দার দরকার নেই, অনলি একটা HbA1c করে ক্রনিসিটি এস্টাবলিশ করতে পারলেই হয়ে গেল। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন।